ওকে, শুরু করি। পরে দেখতে ওকে প্রবলেম আছে। আসসালামু আলাইকুম। ওকে 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 আজকে আমরা শুরু করব হচ্ছে সরল দোলক। অর্থাৎ সিম্পল পেন্ডুলাম। স্যার আপনার ভয়েসটা একটু স্লো আসতেছে, মানে একটু আস্তে আস্তে আসতেছে। কথাই তো বললাম না, ভয়েস যাবে বলতে। তাহলে আজকে আমার টপিক হচ্ছে সরল দোলক। আমরা সরল দোলক নিয়ে মোটামুটি আলোচনা করছি হচ্ছে একটু পঞ্চম অধ্যায়ে আমরা দেখছিলাম, যখন আমরা শক্তি বৃত্ততার সূত্র পড়াইছি তখন আমরা দেখছি সরল দোলক জিনিসটা। তাহলে আজকে আমাদের টপিকসের প্রথম আমরা যেগুলো করব সেটা হচ্ছে যে সরল দোলকটা কিভাবে তৈরি হয়, সরল দোলকে কি কি অংশ থাকে এগুলো আলোচনা করব। তারপর আমরা দেখাবো যে সরল দোলকের গতি, সরল ছন্দিত গতি, এবং এখান থেকে আমরা সরল দোলকের জন্য দোলনকালীন ফর্মুলা ডিরাইভ করব। তাহলে মোটামুটি সরল দোলক সম্বন্ধে আমাদের সবাই এখানে কম বেশি আইডিয়া আছে। সরল দোলক আমরা এগুলো পঞ্চম অধ্যায়ে পড়ে আসছি, তবু এখানে একটু আমাদের কাজ আছে, দোলন কাল নিয়ে এখানে একটু কাজ আছে আমাদের। স্যার এর আগে কতটুকু পড়িয়েছেন? আজকে তো একটু লেট হয়ে গেছে আসতে। না না, মাত্র শুরু করছি। ও আচ্ছা, রাব্বি স্যার আজকে দেরিতে শুরু করলেন। মাত্র শুরু করছি। সরল দোলকের কি কি ঘটনাটা একটু ভালো করে দেখো। সরল দোলকের যে জিনিসটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, নতুন একটা আইটেম, সেটা হচ্ছে এটা হচ্ছে সরল দোলকের ঝুলন বিন্দু। ঝুলন বিন্দু মানে যে বিন্দু থেকে দোলকটা ঝুলে আসে, এই ঝুলন বিন্দু থেকে সরল দোলকের এই পয়েন্টে, অর্থাৎ যে পয়েন্টে সুতাটা আটকানো আছে, ঝুলন বিন্দু থেকে সরল দোলকের এই পয়েন্টটা, এই বস্তুটার নাম আমরা মোটামুটি অনেকেই জানি, পঞ্চম অধ্যায়ে বলছিলাম, এটাকে বলা হয় বব। সরল দোলকের ঝুলন বিন্দু থেকে ববের মাথা পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এটা একটা সুতা, এটাকে বলা হয় সুতার দৈর্ঘ্য। সুতার দৈর্ঘ্য হচ্ছে স্মল এল, এবং সুতার দৈর্ঘ্য এখানে স্মল এল। আর এই ববটা অনেক আকৃতির হইতে পারে। এই ববটা সিলিন্ডার আকৃতির হইতে পারে, ববটা গোলীয় আকৃতির হইতে পারে, যে কোনো শেপের হইতে পারে। যেহেতু এখানে গোলীয় শেপ, তাহলে এই যে ববটা ঠিক ভর কেন্দ্র, তাহলে ভর কেন্দ্র হচ্ছে তার সেন্টারে থাকে। তাহলে এই পৃষ্ঠ থেকে সেন্টার পর্যন্ত যে দূরত্বটা, এটা তো ব্যাসার্ধ। তাহলে ববের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। এই ববটা গোলাকৃতি হতে পারে, সিলিন্ডার আকৃতি হতে পারে, যে ধরনের আকৃতি হতে পারে, যে কোনো ধরনের হতে পারে। এই ববটার পৃষ্ঠ থেকে তার ভর কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, যেটা হচ্ছে যেটা গোলীয়, এটা গোলক, কঠিন গোলক একটা, এটুক যেহেতু ব্যাসার্ধ, তাহলে আমরা এটাকে বলতে পারি ববের ব্যাসার্ধ। তাহলে এই ঝুলন বিন্দু থেকে, খেয়াল করবা, ঝুলন বিন্দু থেকে ববের ভর কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, ঝুলন বিন্দু থেকে ববের ভর কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, তাকে বলা হয় সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য। তাকে বলা হয় সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য। অর্থাৎ আবার বলেন। দোলকের কার্যকর, সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য, সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য হচ্ছে এল। সরল দোলকের কার্যকর দৈর্ঘ্যটা কি? সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য মানে হচ্ছে ঝুলন বিন্দু থেকে, ঝুলন বিন্দু হতে ববের ভর কেন্দ্র পর্যন্ত দূরত্বকে
সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য বলে, অর্থাৎ ইফেক্টিভ লেন্থ, সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করি। সরল দোলকের কার্যকর দৈর্ঘ্যের ডেফিনেশনটা কি? ঝুলন বিন্দু মানে হচ্ছে যে বিন্দু থেকে এই বকটা ঝুলানো আছে, ঝুলন বিন্দু থেকে ববের ভর কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হয় সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য। অর্থাৎ সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য হচ্ছে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধের যোগফল। এই পর্যন্ত বোঝা গেছে কিনা? স্যার ওই যে এলটা কি বুঝলাম না একটু। সরল কোনটা, বড় এল না ছোট এল? স্যার ছোট এলটা। ছোট এলটা সুতার দৈর্ঘ্য। সুতার দৈর্ঘ্যটা হচ্ছে ঝুলন বিন্দু, অর্থাৎ যে বিন্দু থেকে ঝুলানো হয়েছে এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ এই বকটার যে পয়েন্টে আটকানো আছে এই পয়েন্টটা, এখান থেকে এইটুকু, এই পুরাটা হচ্ছে সুতার দৈর্ঘ্য বলা হয়। এই যে এই বুক, এই মাথা থেকে এই পর্যন্ত পুরাটাই হচ্ছে সুতার দৈর্ঘ্য। বুঝতে পারছি। দেখো আর কোনো প্রশ্ন আছে কিনা দেখো। আর বড় এলটা? বড় এলটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য, বড় এলটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। ঠিক আছে, দেখো আচ্ছা। এখন সরল দোলকের সংজ্ঞাটা দেখো বইতে কি বলা আছে, একটু বই দেখো সবাই। সরল দোলকের সংজ্ঞাটা বলছে একটি ভারী আয়তনহীন বস্তুকে কোন দৃঢ় অবলম্বন হতে, একটি ভারী আয়তনহীন কোন বস্তুকে, অর্থাৎ এই যে বস্তুটা, এই বস্তুটা বলা হয়েছে এটা একটা ভারী আয়তনহীন বস্তু। দেখো যে বস্তুটা ভারী সেটা কখনো আয়তনহীন হতে পারে না। আচ্ছা, তারপর বলছে তুমি যে অবলম্বন মানে যে সাপোর্ট পয়েন্টটা বা যে ফিক্সড পয়েন্ট থেকে, অবলম্বন মানে যে সাপোর্ট থেকে তুমি ঝুলাইয়া দিছো, সেই সাপোর্ট থেকে যে ঝুলাইছো যে সুতার সাহায্যে বা যে দড়ির সাহায্যে, সেই দড়িটা হবে মাসলেস, ওজনহীন। তারপর হচ্ছে নমনীয় এবং পাকহীন ও অপ্রসারণশীল। পাকহীন মানে এটার মধ্যে কোনো পাক থাকতে পারবে না সুতায়, আর অপ্রসারণশীল মানে এটা যাতে দৈর্ঘ্য কম বেশি না হয়। তাহলে এই ধরনের সুতার সাহায্যে ঝুলিয়ে দিলে যদি বস্তুটি সরল ছন্দিত গতিতে দুলতে থাকে তবে তাকে বলা হবে সরল দোলক। এবং সরল দোলক কখনোই প্র্যাকটিক্যালি তৈরি করা যায় না। সরল দোলক নিয়ে আসলে প্র্যাকটিক্যালি আমরা কখনো কাজ করতে পারি না, এটা জাস্ট থিওরিতেই আছে। যে সরল দোলক টেস্টের সংজ্ঞাটা এটা অবাস্তব সংজ্ঞা, বইতে স্পেসিফিক বলা আছে সরল দোলক বাস্তবে বা তুমি ল্যাবরেটরিতে কখনো এই আইডিয়াল সরল দোলক তৈরি করতে পারবা না। তাহলে আমরা কি করি, সরল দোলকের পরিবর্তে আমরা জটিল দোলক ইউজ করি, কমপ্লেক্স পেন্ডুলাম বা কম্পাউন্ড পেন্ডুলাম যেটাকে বলা হয়। এটা আমাদের ইন্টার লেভেলে নাই, অনার্স লেভেলে আছে। কম্পাউন্ড পেন্ডুলাম দেখতে হচ্ছে একটা লাঠির মতো এবং বড় একটা লম্বা দণ্ড ঝুলানো থাকে, ওইটা সরল ছন্দিত গতিতে দুলতে থাকে। নেটে যদি সার্চ দাও দেখবা কম্পাউন্ড পেন্ডুলাম দিয়ে সার্চ দিও, ওটার ফিগারটা চলে আসবে। এবং কারণটা কি, কারণ আমাদের সরল দোলকের যে ডেফিনেশনটা দেওয়া আছে এই ডেফিনেশনটা কখনোই আইডিয়ালি সাপোর্ট করবে না, মানে প্র্যাকটিক্যালি লাইফে কোনো এই ধরনের কোনো সরল দোলক তৈরি করা যায় না।
কারণ প্রথম কথা হচ্ছে এই বস্তুটা যার ভর থাকবে তার আয়তন থাকবে, এটা কখনোই হইতে পারে না, অবাস্তব বস্তু। তারপর এই যে দড়িটা, এটা কখনোই অপ্রসারণশীল হইতে পারে না, কারণ দড়ি একটু ঝুলাইলে একটু মানে 1 মিলিমিটার বা 1 ন্যানোমিটার হইলো এটা দৈর্ঘ্যটা প্রসারণ ঘটবে, মাস বি ঘটবে। আচ্ছা, তারপর দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা, তার সরল চন্ডিত গতিতে দোলনের জন্য অবশ্যই এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল 4 ডিগ্রি হইতে হবে। এটা হচ্ছে সরল দোলকের মূল একটা শর্ত। সরল দোলকের এই যে কৌণিক বিস্তার, এটাকে বলা হয় কৌণিক বিস্তার বা থিটা। সরল দোলকের ক্ষেত্রে এই কৌণিক বিস্তারের মান, এটা ভালো করে খাতায় লিখে নাও। সরল দোলকের ক্ষেত্রে এই কৌণিক বিস্তারের মান, কৌণিক বিস্তারের মান অবশ্যই লেস দেন অর ইকুয়াল 4 ডিগ্রি, লেস দেন অর ইকুয়াল 4 ডিগ্রি। সবসময় 4 ডিগ্রির চেয়ে ছোট বা সমান হবে, এটা কিন্তু মাস্ট পয়েন্ট। অর্থাৎ থিটা খুবই ক্ষুদ্র হবে। সরল দোলকের ক্ষেত্রে এই কৌণিক বিস্তারের মান অবশ্যই লেস দেন অর ইকুয়াল 4 ডিগ্রি হবে। যদি কখনো সরল দোলকের মান এর চেয়ে বেশি হয়, তখন তার গতিটা সরল ছন্দিত গতি হবে না, তখন সেটা পর্যাবৃত্ত গতি, বা পর্যাবৃত্ত গতির চেয়ে বড় কথা সেটা বৃত্তাকার গতি হয়ে যাবে। সেটা কি গতি হবে? একটা বৃত্তাকার গতি মতো কাজ করবে, অর্থাৎ সে সম্পূর্ণ পথটা একবারে ঘুরে আসবে। সরল ছন্দিত গতির কিন্তু একটা বৈশিষ্ট্য ছিল কি, তুমি মূল বিন্দু থেকে সে একবার সামনে যাবে, আবার মূল বিন্দুকে অতিক্রম করে আবার মূল বিন্দু ফিরে আসবে, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুকে পর্যায়কালের অর্ধেক সময় এক দিক থেকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিক থেকে অতিক্রম করবে, তবে সেটা কিন্তু সরল ছন্দিত গতি। সরল ছন্দিত গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি কিন্তু সরল ছন্দিত গতি নয়। তাহলে এই যে কৌণিক বিস্তার অর্থাৎ থিটার মান যদি 4 ডিগ্রির চেয়ে বড় হয়, তবে সেটা কখনো সরল দোলকের ন্যায় আচরণ করবে না, বা তার গতি কখনো সরল ছন্দিত গতি হবে না, তখন তার গতি হয়ে যাবে বৃত্তাকার গতি। এটা মাথায় রাখবা, পরীক্ষা যদি কখনো এমসিকিউ তে দেয় অবশ্যই খেয়াল রাখবা যে এই অ্যাঙ্গেলটা লেস দেন অর ইকুয়াল 4 ডিগ্রি হবে। এর চেয়ে বেশি যদি হয় তবে সেটা কখনোই সরল দোলকের ন্যায় মানে সরল ছন্দিত গতির ন্যায় দুলবে না, বরং তার গতিটা হয়ে যাবে কি বৃত্তাকার গতি। অবশ্যই লেস দেন অর ইকুয়াল 4 ডিগ্রি হইতে হবে। বুঝা গেছে কথা? আচ্ছা, এখন আমরা এবার যাব হচ্ছে যে সরল দোলকের গতি, যে সরল ছন্দিত গতি, এটা আমরা প্রুভ করব। এটা পরীক্ষা আসে, আমাদের অনুধাবনে আসে। টাইটেলটা হচ্ছে স্বল্প বিস্তারে দোলায়মান সরল দোলকের গতি সরল ছন্দিত গতি ব্যাখ্যা করো। কোশ্চেনটা লেখা নাও, এটা পরীক্ষায় 3 নাম্বারের জন্য আসতে পারে। স্বল্প বিস্তারে দোলায়মান সরল দোলকের গতি সরল ছন্দিত গতি। তাহলে একটা এই ববটার ভর হচ্ছে m, ববটা দুলতে দুলতে ও বিন্দু থেকে এ বিন্দুতে আসলো, ও বিন্দু থেকে এটা এই সি বিন্দুতে আসলো। আচ্ছা, এবং এই যে থিটাটা, এই থিটাটা হচ্ছে তার কৌণিক বিস্তার, যার মান লেস দেন অর ইকুয়াল 4 ডিগ্রি, এবং
এখান থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য L। ও থেকে দুলতে দুলতে সে x পরিমাণ সরণ ঘটিয়ে c বিন্দুতে আসলো। প্রথম প্রশ্ন তোমাদের কাছে যে সরল ছন্দিত গতি এটা প্রমাণ করার জন্য আমাকে আসলে কি প্রুফ করতে হবে বলো। এই গতিটাতে সরল ছন্দিত গতি আমাকে কি প্রুফ করতে হবে? কি কি নিয়ম বলছিলাম কারো কি মনে আছে? বলো, কে বলবা? কে বলবা? কে বলো? এনিওয়ান? বলো, ইশাদ বলো। ইশাদ, সো এদিকে f is equal to minus kx এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, আমাকে প্রথম কাজ হচ্ছে এখানে মিন পয়েন্ট খুঁজে পাওয়া। মিন পয়েন্ট আমরা খুঁজে পাইছি এখান থেকে। তারপর 2 নাম্বার শর্ত কি ছিল? যে মিন পয়েন্ট থেকে আমরা সামান্য পরিমাণ তাকে প্রসারণ ঘটাবো বা তাকে স্থান মানে সরণ ঘটাবো, এবং আমরা এই রকম কিছু একটা বের করব যে a প্রপোর্শনাল টু যাতে -x আসে, এটা হচ্ছে টার্গেট, বা a প্রপোর্শনাল যাতে -x আসে। এই দুইটা জিনিস যদি আমরা প্রুফ করতে পারি তবে বলতে পারবো যে সরল দোলকের গতিও অবশ্যই সরল ছন্দিত গতি বা স্পন্দন হবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এটা প্রুফ করা। তাহলে সরল দোলকে যখন এই বলটা ও থেকে দুলতে দুলতে সি বিন্দুতে আসবে তখন তারপরে কি কি বল কাজ করে সেটা আগে বের করি আমরা। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে তার এইদিকে কাজ করে সুতার টান, এটা আমরা জানি কি। তারপর নিচের দিকে হচ্ছে লম্ব বরাবর mg। আমরা mg কে দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারি, এই জিনিসগুলো আমরা অনেক আগে পড়ে আসছি। এই কোণটা যেহেতু থিটা, অবশ্যই এই কোণটা থিটা হবে। তাহলে এটা যদি mg হয় তার মানে এই বরাবর হবে mg cos থিটা, এবং আরেকটা যে কম্পোনেন্ট থাকবে ঠিক এটার পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা, এটার পারপেন্ডিকুলার যে কম্পোনেন্ট সেটার মান কত হবে? সেটা হচ্ছে mg sin থিটা। ঠিক, এটা ছিল আমার mg। তার ওজনটা mg দুইটা অংশে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে mg cos থিটা, আর এই কোণটা থিটা হলে তো এই কোণটাও থিটা, এটা আমরা সবাই জানি। এটা হচ্ছে mg cos থিটা, আর mg cos থিটা আরেকটা কম্পোনেন্ট হচ্ছে mg sin থিটা। mg cos থিটার আরেকটা কম্পোনেন্ট হচ্ছে mg sin থিটা। তাহলে mg cos থিটা যে উপাংশটা সেটা সুতার টান দ্বারা প্রশমিত হয়ে যাবে, অর্থাৎ সুতার টান এবং mg cos থিটা এই দুইটা বল পরস্পর মানে সমান এবং দিকে বিপরীত। পরস্পর মানে সমান এবং দিকে বিপরীত, অর্থাৎ mg cos থিটা যে উপাংশটা সেটা সুতার টান দ্বারা প্রশমিত হবে। তাহলে এই বলটা যখন সি বিন্দুতে আসবে তখন সেন্টারের দিকে মানে মিন পয়েন্টের দিকে mg sin থিটা কাজ করবে, অর্থাৎ মিন পয়েন্টের দিকে যে mg sin থিটা কাজ করে তার মানে এটাই কিন্তু আসলে তোমার সেই f। অর্থাৎ বিষয়টা কি খেয়াল করো, তুমি ও থেকে সি তে গেলা, একটু খেয়াল করো স্প্রিং এরটা খেয়াল করো। আমি যখন স্প্রিং এর মধ্যে পড়ছিলাম, স্প্রিং এর দোলনের মধ্যে আমাদের ছিল কি যে আমি যখন স্প্রিং এর এই প্রান্তে হ্যালো হ্যাঁ বলো, হ্যাঁ বলো, পরে কথা বলতে হবে, পরে পরে। এই স্প্রিংটা দেখো আমি কি করছিলাম যে এখানে একটা বল প্রয়োগ করে যখন স্প্রিংটাকে আমি প্রসারিত করলাম, এর পরিমাণ যখন প্রসারিত করলাম তখন আমরা কি দেখলাম যে স্প্রিংটা ঠিক তার এই যে ধরনের মিডল পয়েন্ট থেকে তুমি যখন তাকে x পরিমাণ প্রসারিত করলা তখন তুমি যে দিকে প্রসারিত করলা ঠিক মিন পয়েন্টের দিকে তার ফোর্স কাজ করবে। তুমি যে দিকে তাকে প্রসারণ করলা ঠিক তার বিপরীত দিকে বলতে কি তার সাম্য বিন্দুর দিকে
ফোর্স কাজ করে সেটা হচ্ছে এফ। তুমি যে দিকে প্রসারণ ঘটাইবা ঠিক তার বিপরীত দিকে। আবার যখন এই দিকে আসবে তখন যদি আবার সরণ ঘটে আবার এই মাইনাস এক্স এর দিকে, তখন বল কাজ করবে আবার মূল বিন্দুর দিকে। অর্থাৎ তুমি যত মূল বিন্দু থেকে তাকে প্রসারিত করবা এই এর কাজ করবে ঠিক তার বিপরীত দিকে। তাহলে খেয়াল করো, তুমি ও বিন্দু থেকে যখন বলটাকে সি বিন্দুতে নিয়ে গেলা তোমার প্রসারণ কতটুকু হইল এক্স। আর mg sin থিটা এটা কোন দিকে কাজ করতেছে মূল বিন্দুর দিকে। তার মানে mg sin থিটা আর f টা কি দেখো তো প্রায় একই জিনিসটা। যেমন তোমার প্রসারণটা ঘটেছিল আগে এই দিকে ডান দিকে, f কাজ করতে মূল বিন্দুর দিকে, f কাজ করতে মূল বিন্দুর দিকে। তাহলে দেখো ও বিন্দু থেকে তুমি যখন তাকে সি তে নিলা তার সম্প্রসারণ বা তার যে সরণ ঘটলো ও থেকে সি তে x পরিমাণ, ও থেকে সি তে যাচ্ছে, কিন্তু mg sin থিটা সেটা বিপরীত দিকে কাজ করতেছে। তার মানে আমরা বলতে পারি সরল দোলকের ক্ষেত্রে এই mg sin থিটা তো আসলে কি f, এবং সেটা কি মাইনাস mg sin থিটা। কারণ এই ফোর্সটাও কিন্তু বিপরীত ছিল যদি মনে থাকে আমাদের। কারণ তুমি যখন সরণ ঘটাইছো পজিটিভ, বল কাজ করছে নেগেটিভ। আবার যখন তুমি সরণ দিছো নেগেটিভ, বল কাজ করছে কিন্তু পজিটিভ। এবং এই জন্য কিন্তু আমরা ফর্মুলা দেখছিলাম f kx টু দি পাওয়ার n, যেখানে n ছিল কি বিজোড় গুণিতক, যেখানে n ছিল বিজোড় গুণিতক। অর্থাৎ যদি f পজিটিভ হয় অটোমেটিক ভাবে x নেগেটিভ হবে, মানে আলটিমেটলি রেজাল্ট কি থাকবে kx ই থাকবে। যদি কখনো x নেগেটিভ হয় f পজিটিভ হবে, যেমন এই ক্ষেত্রে x নেগেটিভ f কিন্তু পজিটিভ, তাহলে আলটিমেটলি রেজাল্ট সবসময় মাইনাস। আবার দেখো এই ক্ষেত্রে x পজিটিভ f কিন্তু নেগেটিভ, f কিন্তু আবার এটা নেগেটিভ, ফলে আলটিমেটলি রিলেশনটা কিন্তু সবসময় এই ধরনের থাকবে kx। দেখো এখানে কিন্তু তাই ঘটছে, তুমি ও থেকে যখন সি তে নিছো তোমার প্রসারণটা পজিটিভ ধরলাম, আর mg sin থিটা কোন দিকে কাজ করতেছে ঠিক তোমার বিপরীত দিকে। অর্থাৎ mg sin থিটা মানে কি লিখতে পারি কি আমরা f mg sin থিটা। দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই পর্যন্ত কথা বোঝা গেছে কিনা আমার? জি স্যার বুঝছি। এখন একটা শর্ত তো তাহলে মিলে গেছে, f প্রপোর্শনাল -x। হ্যাঁ মিলে গেছে না, তো এখন না -x আসে নাই, আমাদের আসছে কি mg sin থিটা আসছে, এখনো মিলে নাই। এখনো আমি বলতে পারবো না, এখন আমার কি আসছে শুধু f mg sin থিটা। আমাকে তো প্রমাণ করে নিয়ে আসতে হবে যেভাবেই হোক যে f প্রপোর্শনাল টু -x, এটা প্রমাণ করতে হবে। এটা তো প্রমাণ করি নাই, এটা আমরা দেখাইলাম, এটার মতো আসতে আছে f পেয়ে গেছি। f তো পাবো অবশ্যই, f তো পাবোই, কিন্তু এই সম্পর্কটা আনতই এটা এখনো পাইনি। স্যার একটা প্রশ্ন করতে পারি? বলো বলো গোবিন্দ। আচ্ছা স্যার, মানে এখানে দেখেন যখন আমরা জিনিসটাকে সরাইয়া মানে সাম্যাবস্থা থেকে যখন আমরা বক্সটাকে সরাই একটু দূরে নিয়ে গেলাম, তখন তো স্যার মানে ওইটাতে স্যার আসলে এম মানে যে এম জি সাইন থিটার সাথে আমার একটা এক্সট্রা ফোর্স দিতে হইতাছে না সরানোর জন্য? এখান থেকে ফোর্স দেব না মানে যখন আমি সি থেকে যখন এটাকে ছাড়লাম তখন স্যার এম জি সাইন থিটার সাথে সাথে আমি তো ছাড় এটা টোকা লাগবে না? আমি কেন ছাড়বো? সরল দোলকটাকে যখন তুমি একবার ফোর্স দিছো ও তো নিজেই দুলতে থাকবে, এটা তো আলাদা কোনো ফোর্স দেওয়ার দরকার নাই। সে কি এই বিন্দুতে স্টার্ট হয়ে গেছে মানে থেমে রয়েছে, সে তো mg sin থিটা ফোর্সের কারণে আবার সাম্য বিন্দুতে আসবে, আবার এখান থেকে বেগ নিয়ে সে আবার এখানে আসবে, সে আবার সাম্য বিন্দুতে আসবে, এভাবে দুলতে থাকবে। আমি তো এখানে কোনো ফোর্স দেইনি, আমি কেন ফোর্স দিব আলাদা? আমি তো একবারই একটা হালকা ধাক্কা দিয়ে দিছি, ফলে ওই ধাক্কাতে মানে ওই ধাক্কাতে স্যার কাউন্ট করতে হবে না? ওই ধাক্কাটা কাউন্ট করবো কেন? আমি তো এটা এখান থেকে তো ফোর্স দিবই, এই ফোর্সটা তো আমি এখান থেকে তাকে এখানে নিয়ে গেছি। আমি যখন প্রসারণ করতেছিলাম স্প্রিংটাকে তখন আমি একটা ফোর্স দিছি না, ফোর্স ছাড়া তো স্প্রিং প্রসারিত হবে না। আর এখানে তো এক্সটার্নাল কোনো ফোর্স নাই, এটা গত ক্লাসের কথা আগের কথা, এখানে তো ফ্রিকশনাল কোনো ফোর্স নাই, জাস্ট তুমি একটা মৃদু ধাক্কা দিছো, ফলে সরলদোলকটা একবার সর্বোচ্চ বিন্দুতে গেছে, আবার সে দ্রুত এখানে আসছে, আবার এখানে মানে x যখন 0 ছিল তখন আমরা ফোর্সটা দিছি, তো হ্যাঁ। তখন c বিন্দুতে গেছে একদম 0, বেগ 0 হইছে, হ্যাঁ। তখন mg sin থিটার জন্য আবার ব্যাক করতেছে। Yes. আবার যখন সে সাম্য বিন্দুটা কভার করবে তখন সে একটা ফোর্স পাবে, আবার বেগ পাবে, তখন সে আবার কভার করতে থাকবে। স্যার তাহলে বহিরাগত f টা কি যখন x 0 তখন আমরা কাউন্ট করা লাগবে? না, আমার তো এইখানে কোনো এফ কাউন্ট করা দরকার নেই, এটা ফোর্স দিয়ে দিছি, সে তো এখানে শুরু থেকে গেছে, এই ফোর্সটা কাউন্ট করা দরকার, এটা আমি দিতেই হবে। সে তো আর মানে নিজে চলবে না, এই ফোর্সটা একটা টোক্কা,
জাস্ট একটা টোক্কা দিয়ে দিছো, তুমি তো অনেক জোরে ফোর্স দাও না, এমন জোরে যদি ফোর্স দাও তবে তো থিটার মানটা 4 ডিগ্রি চেয়ে বেশি যাবে গা, তখন তো বৃত্তাকার গতি হয়ে যাবে গা। তোমার খুব অল্প একটা ফোর্স দিতে হবে, খুব সামান্য একটা ইম্পালস, একটা টোক্কা দিলা, জাস্ট একটা টোক্কা, আস্তে একটা টোক্কা দিতে হবে যাতে সে কি করবে, দুলবে আবার যাবে, আস্তে একটা টোক্কা দিবে, এইরকম একটা টোক্কা দিলাম, সে যাবে আসবে যাবে প্রায় নগণ্য। প্রায় নগণ্য, ইয়েস। এই জন্য ইম্পালস বলছে, ইম্পালস বলে মানে যে বলে মানে এখানে কি খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করে, কিন্তু এর প্রভাবটা কি হবে, খুব বেশি হবে, খুব সামান্য, এই টোক্কা জাস্ট এমনি। আর যদি একটু বেশি ফোর্স দাও তবে তো থিটার মান তোমার 4 ডিগ্রি চেয়ে বেশি হয়ে গেলে সে বৃত্তাকার গতিতে ঘুরতে থাকবে, এভাবে ঘুরতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো প্রথমে তো শর্ত ছিল কি, থিটা অনেক ক্ষুদ্র, আর মোটামুটি অনেকে ম্যাথ আমরা করে ফেলছি মেবি লিমিটের অঙ্ক, যে থিটা যদি খুব ক্ষুদ্র হয়, থিটা খুব ক্ষুদ্র হলে, থিটা খুব ক্ষুদ্র হলে sin থিটাকে কি লিখতে পারি আমরা, বলো? লিমিটটা করতেছ মনে হয় সবাই, লিমিটের অঙ্ক, ফাংশন লিমিট থিটা লিখতে পারি বা tan থিটা লিখতে পারি। হ্যাঁ, থিটা খুব ক্ষুদ্র হলে আমরা sin থিটাকে লিখতে পারি প্রায় থিটা। আচ্ছা, তার মানে আমাদের f কত আসে, f mg থিটা। আচ্ছা, থিটা মানে কি আবার, থিটা মানে হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ। তো দেখো তো এখানে থিটা, দেখো এটা যদি থিটা হয় তাহলে চাপ কত হবে এখানে, x, চাপ x, আর ব্যাসার্ধ কত, l, তাই না? দেখো তো জিনিসটা, এই যে জিনিসটা খেয়াল করো, এইভাবে জিনিসটা হইছে আমার ঘটনাটা, এটা থিটা ছিল, এটা হচ্ছে l, আর এটা হচ্ছে x, তাই না? তার মানে দেখো এটা যদি থিটা হয়, কোণ থিটা হচ্ছে চাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ, তাহলে চাপ হচ্ছে এখানে আমার কত, বলো? চাপ হচ্ছে আমাদের এখানে x, আর ব্যাসার্ধ কত, l, ব্যাসার্ধ কত, l। তাহলে দেখো এবার আসছে কিনা আমাদের কাঙ্ক্ষিত যদি চলে আসছে, কি চলে আসছে আমাদের, mg বাই l ইনটু x। তাহলে mg বাই l এটা কি কনস্ট্যান্ট না, বলো তো? একটি সরল দোলকের জন্য এই mg বাই l টা কি কনস্ট্যান্ট কিনা? এটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের নাম কি দিমু? k। এই কনস্ট্যান্ট নাম k। তাহলে আমরা যদি সব সময় k কে মানে সব সময় যদি k রে আমরা স্প্রিং কনস্ট্যান্ট বলি, তবে সেটা কি বলা ঠিক হবে? বলা ঠিক হবে না। তার মানে আমাদের বলা উচিত k হচ্ছে একটা কি, SHM, মানে সিম্পল হারমোনিক মোশনের একটা কনস্ট্যান্ট, সিম্পল হারমোনিক মোশনের একটা কনস্ট্যান্ট, সিম্পল হারমোনিক মোশনের একটা কি কনস্ট্যান্ট। কারণ এই ক্ষেত্রে আমার k কিন্তু কত আসছে, mg ডিভাইডেড বাই l। এখানে কিন্তু আর ওই ওমেগা স্কয়ার ওগুলি কিন্তু আসে নাই, কারণ আমাদের k এর মূল সূত্র ছিল কি জানো? আমরা প্রথম যখন k টা সম্বন্ধে পড়ি, k ছিল কি, k হচ্ছে আমাদের ওমেগা স্কয়ার সমান k বাই m, অর্থাৎ k সমান আমরা জানি কি সব সময় ওমেগা স্কয়ার m। এই ক্ষেত্রে কি আবার ওমেগা স্কয়ার m আসছে? আসে নাই। কিন্তু গত ক্লাসে স্প্রিং এর মধ্যে কিন্তু ওমেগা স্কয়ার m আসছিল, চেক করে দেখো, গত ক্লাসে কিন্তু ওমেগা স্কয়ার m আসছিল। অর্থাৎ আমরা k টাকে বলবো কি এই চ্যাপ্টারে SHM কনস্ট্যান্ট, সিম্পল হারমোনিক কনস্ট্যান্ট, অর্থাৎ সরল ছন্দিত গতির একটা ধ্রুবক। সরল দোলকের ক্ষেত্রে এটা কিন্তু mg বাই l, এটাকে কিন্তু আর স্প্রিং কনস্ট্যান্ট বলা যাবে না, বলতে হবে কি সরল ছন্দিত স্পন্দনের একটা ধ্রুবক। তাহলে আমাদের এই ক্ষেত্রে দেখো k মানে কত আসছে, mg বাই l, ভালো করে খেয়াল রাখবা। তার মানে f প্রপোর্শনাল টু কি আসলো, -x, দেখো আসছে। তার মানে আমরা কি প্রমাণ করলাম, যে সরল দোলকের গতিও কি সরল ছন্দিত গতি, আর স্বল্প কৌণিক বিস্তার মানে থিটার মান কি হবে, লেস দ্যান অর 4 ডিগ্রি হইলে কিন্তু এই শর্ত প্রযোজ্য। এই জন্য কিন্তু এই কথাটা বলা হয়েছে, স্বল্প বিস্তার মানে কৌণিক বিস্তার, স্বল্প বিস্তার মানে কৌণিক বিস্তার, মাথা রাখতে হবে। স্বল্প বিস্তার মানে কৌণিক বিস্তার, বারবার বলতেছি কথাগুলো। k এর মান হচ্ছে mg বাই l, k কে আমরা কি বলবো, সিম্পল হারমোনিক কনস্ট্যান্ট, অর্থাৎ সরল ছন্দিত স্পন্দনের ধ্রুবক। আর k এর মান হচ্ছে mg বাই l, সরল দোলকের ক্ষেত্রে mg বাই l, স্প্রিং এর ক্ষেত্রে হচ্ছে ওমেগা স্কয়ার m, স্প্রিং এর ক্ষেত্রে হচ্ছে ওমেগা স্কয়ার m। আর ক্যাপিটাল L মানে হচ্ছে কি ইফেক্টিভ লেন্থ, অর্থাৎ কার্যকর দৈর্ঘ্য। কার্যকর দৈর্ঘ্য মানে হচ্ছে সুতার দৈর্ঘ্য প্লাস
ববের ব্যাসার্ধ, সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ। তাহলে আমরা পেয়ে গেলাম যে সুতরাং স্বল্প বিস্তারে সরল গোলকের গতি সরল চলিত গতি। দেখো কার কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে বলো। স্যার শুধুমাত্র সরল দোলকের ক্ষেত্রে k = mg/l। হ্যাঁ, আমাদের দুইটা एग्जांपल আছে, একটা সরল দোলক আর একটা হচ্ছে স্প্রিং। আচ্ছা তাহলে আমরা এখন দোলনকাল বের করি। দোলনকাল, সরল দোলকের দোলনকালটা বের করি আমরা। তাহলে দোলনকাল ইকুয়েশন কি আমাদের? দোলনকাল জানি আমরা কি t = 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। আচ্ছা তাহলে ওমেগা মানে কি ছিল আমাদের? ওমেগা মানে ছিল হচ্ছে √k ডিভাইডেড বাই m। আচ্ছা তাহলে এখানে কিন্তু k মানে কত লিখবো আমরা? k মানে কত পাইছি আমরা? k মানে পাইছি হচ্ছে mg/l, mg ডিভাইডেড বাই l। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে সরল দোলকের দোলনকালের ইকুয়েশন কত আসে? 2 পাই √l/g। এটা হচ্ছে সরল দোলকের দোলনকালের ইকুয়েশন। এটা হচ্ছে সরল দোলকের দোলনকালের ইকুয়েশন। দেখো ইকুয়েশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দোলনকালের ইকুয়েশন। স্প্রিং এর ক্ষেত্রে কিন্তু m/k ছিল আর এর ক্ষেত্রে কত আসছে? l/g। তাহলে সরল দোলকের দোলনকালের ইকুয়েশন হচ্ছে 2 পাই √l/g, 2 পাই √l/g। আচ্ছা তাহলে একটু ফাস্ট যাই। তাহলে আমরা এখান থেকে আমরা চারটা সূত্র আছে। এখান থেকে কয়টা সূত্র? চারটা সূত্র আছে। সরল দোলকের চারটা সূত্র। চারটা সূত্র নিজ দায়িত্বে পড়বা। সহজ সূত্র আমি কিছু বললাম না। সমকালের সূত্র, কার্যকর দৈর্ঘ্যের সূত্র, অভিকর্ষ স্তরণের সূত্র, ভরের সূত্র, চারটা সূত্র আছে এখানে। তারপরে প্রথম পয়েন্ট, এক নাম্বার পয়েন্ট কি মনে রাখতে হবে? যে সরল দোলকের দোলনকাল ববের ভরের উপর ডিপেন্ড করে না। ববের ভরের উপর ডিপেন্ড করে না, ভরের উপর নির্ভর করে না। সরল দোলকের দোলনকাল ববের ভরের উপর নির্ভর করে না, কখনোই করবে না, মাথায় রাখবা। সরল দোলকের দোলনকাল কার্যকর দৈর্ঘ্যের উপর কিভাবে ডিপেন্ড করবে? প্রপোর্শনালিটি √l, অর্থাৎ কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। তার মানে আমরা বলতে পারি দুইটা ভিন্ন ভিন্ন দোলকের জন্য ফর্মুলা হবে L1/L2, ফর্মুলা হবে L1/L2। নাম্বার 3, সরল দোলকের দোলনকাল অভিকর্ষ স্তরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অভিকর্ষ স্তরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যে অঞ্চলে বা যে বিন্দুতে অভিকর্ষ স্তরণ বেশি, যে অঞ্চল বা যে বিন্দুতে অভিকর্ষ স্তরণ বেশি সেখানে দোলনকাল কি হবে? বলো 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 বলো, কুইক। কম দোলনকাল হবে। ওখানে দোলনকাল কম হবে যেখানে ইসে বেশি, মানে ওই যে জি এর মান বেশি। দোলনকাল কম মানে কি? ওখানে কি দোলক ফাস্ট হবে না স্লো হবে? স্লো হয়ে যাবে। ফার্স্ট হবে। স্যার ফাস্ট আচ্ছা, হবে, ঠিকই দোলনকাল তো আছে, কম, ঠিকই আছে, ঠিক আছে। তাড়াতাড়ি দোলতাছে। দোলনকাল কমে যাওয়া মানে কি? দোলক কি স্যার দোলনকাল কমে গেলে দোলক ফাস্ট হবে। রাইট। দোলনকাল কমে গেলে দোলক ফাস্ট হবে, দোলনকাল কমে গেলে দোলক ফাস্ট হবে। দোলনকাল যদি কমে যায় তার মানে সে কি মূল বিন্দুটাকে দ্রুত কভার করবে, মূল বিন্দুটাকে দ্রুত কভার করবে। রেস কম্পিটিশনের মধ্যে, দৌড় কম্পিটিশনের মধ্যে তুমি দৌড়াচ্ছ, তুমি কম্পিটিশন শেষ করো 2 মিনিটে, আমি শেষ করলাম 1 মিনিটে, জিতবো কে? তুমি না আমি? গোবিন্দ, যে 1 মিনিটে শেষ করছে সে জিতবে, কারণ তার সময় কম লাগছে। যার দোলনকাল কম তার মানে সে তোমার একটা কমপ্লিট মোশন করতে বা একটা কমপ্লিট সাইকেল সে রোটেট করতে তার সময় কি লাগবে? কম লাগবে। যার কম সময় লাগবে সে কি ফাস্ট না? জি স্যার। যে যার কম সময় লাগবে সে ফাস্ট। স্যার কিন্তু ও তো স্যার এরিয়া কম কভার করবে না, মানে আগে যার সময় বেশি লাগবে ওর থেকে তো ও এরিয়া কম কভার করবে। কোনো এরিয়া কম বেশি নেই, একটা পূর্ণ স্পন্দন আবার এরিয়া কোথা থেকে আসে? মানে ধরেন যে একটা সরণ যদি হয় যে 2 মিটার, আরেকটা তাহলে 3 মিটার, এরকম মানে একটু কম বেশি হবে না? একটার বিস্তার 2 মিটার করলে আরেকটার বিস্তার 3 মিটার হবে না? একটা পূর্ণ স্পন্দন, একটা পূর্ণ কমপ্লিট সাইকেল, তুমি 360 ডিগ্রি ঘুরলে আমি কি 280 ডিগ্রি ঘুরুম? আমি কি 280? না 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 না
কমপ্লিট সাইকেল, বারবার বলা হচ্ছে একটা পূর্ণ স্পন্দন। টাইম পিরিয়ড মানে কি, একটা পূর্ণ স্পন্দন কমপ্লিট করতে যে সময় লাগে তাকে দোলনকাল বলে। সো আমরা কি বলতে পারি যে দোলনকালের সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক কি রকম হবে, t2 ডিভাইডেড বাই t1 ইজ ইকুয়াল টু রুট ওভার g1 বাই g2, g1 বাই g2। নাও এবার পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়ের কি কি মিল আছে এবার নিজেরা বাইট করো, বসে গিয়ে আসো এখানে। গত ক্লাসে জিজ্ঞেস করছিলাম ষষ্ঠ অধ্যায় নাকি কিছুই পাইতেছ না তুমি, এবার আসো তোমাকে দেখাই ষষ্ঠ অধ্যায় থেকে কি করছিলাম। তো এই আছে খালি এল আর জি মান বসে গেছে। হ্যাঁ দেখি এবার আস্তে আস্তে আমরা যাই। তাহলে আমাদের প্রথম টপিকস সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। দ্রুত লেখো, সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। টাইটেল দেখো, সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। পাহাড়ের উচ্চতা নির্ণয়, পাহাড়ের উচ্চতা নির্ণয় মানে কি, ধরো এইখানে একটা পাহাড়, এই হচ্ছে আমার ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে পাহাড়ের উচ্চতা হচ্ছে h। একটা সরল দোলক এই ভূপৃষ্ঠে আছে, ভূপৃষ্ঠে একটা নির্দিষ্ট বিন্দু থেকে ঝুলানো আছে। তুমি এখানে এই সরল দোলকটা তুমি টাইম পিরিয়ড, এই সরল দোলকটা তুমি কি জানো, টাইম পিরিয়ড জানো t1 তুমি জানো। এই সরল দোলকটাকে তুমি কোথায় নিয়ে গেলা, এই সরল দোলকটাকে তুমি আবার পাহাড়ের উচ্চতায় নিয়ে গেলা। একই সরল দোলককে, সেম সরল দোলক, কোনো কিছু চেঞ্জ করো নাই, এখানে নিয়ে গেলা। এবং এখানকার দোলনকালও তুমি জানো, সবই তুমি জানো। জানো না কি জানো, তোমাকে বের করতে বলছে পাহাড়ের উচ্চতা কত, আর তুমি ভূপৃষ্ঠে জি এর মান জানো, আর পাহাড়ের উচ্চতা তোমাকে জি দিয়ে দিছে প্রশ্নে, ধরো দিয়ে দিছে, না দিলেও চলবে, ধরো দিয়ে দিছে, না দিলেও চলবে। দিবে না নিশ্চিত থাকো, এটা পাহাড়ের উচ্চতা দিবেই না, দিলে ষষ্ঠ অধ্যায়ের কোশ্চেন হয়ে যাবে, দিবে না। কি বললাম, ভূপৃষ্ঠে একটা সরল দোলকের দোলনকাল তুমি জানো, এখান থেকে h উচ্চতায় পাহাড়ে নিয়ে গেলা, দোলনকাল এখানেও জানো। বের করতে বলছি কি জি এর মান না, বের করতে বলছি h এর মান। h এর মান কত, পাহাড়ের উচ্চতা কত। আচ্ছা তাহলে আমাকে বলো, পাহাড়ের উচ্চতার সাথে অভিকর্ষ ত্বরণের সূত্র ছিল, ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় অভিকর্ষ ত্বরণের ফর্মুলা ছিল কি, r ডিভাইডেড বাই r প্লাস h হোল স্কয়ার, r ডিভাইডেড বাই r প্লাস h হোল স্কয়ার। আচ্ছা তাহলে আমরা এখানে কাজ করি একটা g বাই gh কত আসে, r প্লাস h ডিভাইডেড বাই r। নাও আমরা এখান থেকে এটা বের করে রাখলাম। হ্যাঁ ঘড়ি ফাস্ট একটু স্লো এই জন্যই হয় গোবিন্দ, রাইট। g বাই gh আমরা এখান থেকে কি বলে এই কোশ্চেনটা বের করে রাখলাম। ওকে তাহলে আমরা এখানে দোলনকাল জানি, এদিকে দোলনকাল জানি, আমার টার্গেট কি, পাহাড়ের উচ্চতা বের করা। চিত্রটা মুছলাম, পাহাড়ের উচ্চতা বের করা। আচ্ছা তাহলে আমরা সূত্র কি জানি, আমরা ধরি যে পৃথিবীতে দোলনকাল হচ্ছে t1 আর অভিকর্ষ ত্বরণ g, আর পাহাড়ের উচ্চতা দোলনকাল t2 এবং অভিকর্ষ ত্বরণ হচ্ছে gh। আর ক্লাসটা দিয়া রাখে, ক্লাস কি করব বুঝলাম না স্যার ক্লাসটা ফেসবুকে দিয়া রাখেন পোস্ট হিসেবে, ভিডিওটা লিংকটা, বা আজকে তো লাইভ করার নাই, না আজকে লাইভ দিয়ে রাখেন। লাইভ হচ্ছে না, প্রবলেম হচ্ছে, লাইভ স্যার লাইভ পাই নাই, হ্যাঁ লাইভ হচ্ছে না। আমাদের এদিকে কারেন্ট চলে গেছে স্যার, আমার এদিকে এমবি কিছু কম আছে স্যার, আমার শেষ হয়ে যাবে। আচ্ছা কথা কম t2 by t1 is equal to g by gh। দেখো ফর্মুলাটা খেয়াল করো, t2 কোথায়, t2 পাহাড়ের উচ্চতা দোলনকাল, অভিকর্ষ ত্বরণ নিচে, t1 কোথায়, ভূপৃষ্ঠ দোলনকাল, আর ভূপৃষ্ঠ বিতরণ উপরে। l কই গেল, l তো একই রইছে, কাটাকাটি করার দরকার নাই তো, দুই জায়গায় l আছে, l বাদ দিয়ে দিছি, এগুলো তোমরা নিজেরা বোঝো, এখন এগুলো নিয়ে আমার মাথা ব্যথা করে লাভ নাই। তাহলে আমার টার্গেট কি, টার্গেট হচ্ছে পাহাড়ের উচ্চতা বের করা, r plus h divided by r, পাহাড়ের উচ্চতা বের করব, এই যে মানটা বসাই দিলাম,
চেক করো ঠিক আছে কিনা, বলে বলবা। T2 by T1 is equal to 1 plus h divided by r. তাহলে এখান থেকে কি আসে, h by r is equal to root over, রুট বল, রুট তো নাই কোনো, রুট নাই, T2 by T1 minus 1, অর্থাৎ h is equal to r into T2 by T1 minus 1. এই নাও, দোলনকাল দেওয়া থাকলে পাহাড়ের উচ্চতা বের করার ফর্মুলা, দোলনকাল দেওয়া থাকলে পাহাড়ের উচ্চতা বের করার ফর্মুলা চেক করে নাও। কোনটা কি, T2 কি কোথায়, T2 কোথায়, পাহাড়ে, পাহাড়ে দোলনকাল, T2 হচ্ছে পাহাড়ে দোলনকাল, T1 ভূপৃষ্ঠে দোলনকাল, ভূপৃষ্ঠে দোলনকাল। ওকে ওকে ঠিক আছে, পেয়ে গেলাম। বোঝানো হয়েছে, বোঝানো হয়েছে? জি জি স্যার। স্যার। আচ্ছা স্যার, এই তিনটা সূত্র কি স্যার যে গ্যালিলিও সূত্র, মানে যে দোলনকাল সম্পর্কিত? গ্যালিলিও, হ্যাঁ মানে বইয়ে আছে একটা টার্ম আছে গ্যালিলিও তিনটি সূত্র দোলনকাল সম্পর্কিত, এই তিনটাই কি ওই তিনটা? গ্যালিলিও সূত্রটা লিখুন। না স্যার, সেরু স্যারের বই দেখলাম লিখছে। আচ্ছা, সরলদোলকের সাহায্যে খনির গভীরতা নির্ণয়, খনির গভীরতা, খনির গভীরতা নির্ণয়। আচ্ছা, তাহলে খনির গভীরতা, তাহলে খনিতে অভিকর্ষ ত্বরণের ফর্মুলা কি ছিল, GH, G, যারা ষষ্ঠতে ভুলে গেছো গা, আশা করি বলার কথা না, বেশি দিন হয় না। সূত্র কি ছিল, 1 - h / r, 1 - h / r। তাহলে আমরা GH by G ছিল R minus H, তাহলে এখান থেকে আমরা বের করে রাখি G by GH সমান হচ্ছে R minus H divided by R, R minus H divided by R। আচ্ছা, R by R minus H, R by R minus H। ওকে, তাহলে আমরা জানি দোলনকালের সূত্র কি, T2 divided by T1 root over G1 divided by GH। এটা কিন্তু GH কি, পাহাড়ের গভীরতা। আচ্ছা, তাহলে G by GH মানে এবার হচ্ছে root over, এবার একটু জটিল তাই না, পুরোটা হিসাব করতে হবে। আচ্ছা, তাহলে বোথ সাইডে বর্গ করে দিই, যেটা আমার টার্গেট কি, H বের করা, T2 স্কয়ার by T1 স্কয়ার, R by R minus H, R by R minus H বর্গ করছি, টার্গেট কি, H বের করা, H, H বাম পাশে মুছি, বাম পাশে মুছলাম। আচ্ছা, তাহলে এখানে তাহলে আসে 1 minus H by R is equal to T1 square by T2 square। তাহলে 1 minus T1 square by T2 square into R সমান H। নাও তোমার H এর সূত্র কি, 1 minus T1 square by T2 square into R। চেক করে দেখো, ঠিক আছে, ওকে ওকে। তাহলে আমাদের টপিকস থাকবে হচ্ছে, আমরা নেক্সট ক্লাস যেটা পড়বো সরল দোলকের এই কোশ্চেন দিয়ে আমরা গ্রাফ করব, তিনটা গ্রাফ আছে আমাদের, তারপর আমরা সেকেন্ড দোলক পড়ব, সেকেন্ড দোলক পড়লে আশা করি নেক্সট ক্লাস আমাদের ফুল কমপ্লিট। হ্যাঁ বলো, দুটো বের হলো এইচ এর, তাহলে কখন কোনটা দিব? একটা খনির গভীরতা, একটা পাহাড়ের উচ্চতা, প্রশ্নে বলাই থাকবে। একটা খনি, খনি মানে কি, ভিতরে যাব, সরল দোলকটাকে নিয়ে কোথায় যাব, ভিতরে,
মাটির নিচে পাহাড়ে যাব আর একটা পাহাড়ের উচ্চতায় যাব দুই কেস দুই কেস তাহলে আমাদের বাড়ির কাজ থাকবে কি আমরা নেক্সট ক্লাসে সেকেন্ড দোলক করলেই চ্যাপ্টার আমাদের ক্লোজ আর জি এর মান নির্ণয় এটা তো বাকি না সরল দোলকের সাহায্যে জি এর মান জি নির্ণয় এর মান তো বের করবে জি এর মান বের করবা জি বের করবা তার খনির গভীরতা নির্ণয় আছে, তারপরে স্যার ঘড়ির ফাস্ট ফ্লো হাবিজাবি কিছু আছে দেখলাম। এই যে খনির গভীরতা গেল আর নেক্সট ক্লাসে আমরা সেকেন্ড দোলক পড়াবো সেকেন্ড দোলক পড়ালেই চ্যাপ্টার ক্লোজ স্যার সিকিউ সলভ ম্যাথ নিয়ে মনে হয় আর এক সপ্তাহ লাগবে আর কি, মানে ম্যাথ সহ আর কি এই চ্যাপ্টারে ম্যাথ টেট করা যায়। বাড়ির কাজ থাকবে হচ্ছে বাড়ির কাজ করবা হচ্ছে বাড়ির কাজ করবা হচ্ছে রাজশাহী বোর্ড 2019 রাজশাহী বোর্ড 2019 রাজশাহী বোর্ড 2019 লেকচার বইয়ে 10 নাম্বার কোশ্চেন লেখা নাও রাজশাহী বোর্ড 2019 রাজশাহী বোর্ড 2019 এবং ঢাকা বোর্ড 2017 ঢাকা বোর্ড 2017 লেকচার বই 15 নাম্বার লেকচার বই 10 নাম্বার আর 15 নাম্বার এই দুইটা সিকিউ থাকবে লেকচার বই 10 নাম্বার আর 15 নাম্বার এই দুইটা সিকিউ থাকবে লেকচার বই 10 আর 15 লেকচার বই 10 নাম্বার আর 15 নাম্বার এই দুইটা সিকিউ থাকবে ঠিক আছে কারো কোনো কোশ্চেন আছে স্যার এসডব্লিউ কয়টার মধ্যে জমা দিব এসডব্লিউ পরশুদিন সকাল 10টায়